আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। জন্মের পর থেকে আওয়ামী লীগ কতবার নিষিদ্ধ হয়েছে? কমপক্ষে ৩ বার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, আর এছাড়াও একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিষ্ক্রিয় করে রাখা। এগুলো আওয়ামী লীগের জন্য একদম নতুন কিছু না। এবারও এই যে ডক্টর ইউনূস গত বছরের 12ই মে যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি চলমান রাখলেন বর্তমান বিএনপির তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কার কতটা লাভ এবং কার কতটা ক্ষতি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বুধবার 8ই এপ্রিল সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল 2026 পাশ করা হয়েছে। এই বিলের মধ্য দিয়ে যে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিল, সেখানে নতুন কিছু ধারা যোগ করেছিল ডক্টর ইউনূস গত বছরের মে মাসে, এবং সেই সংযোজিত ধারার বলেই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটি গত বুধবার পরশুদিন সংসদে পাশ করে চলমান রাখলেন বিএনপি সরকার। কিন্তু এর ফলে আসলে কি হলো, এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একটা জিনিস আমি দেখেছি যে এই বিলটি পাশ হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। মানে আমি আওয়ামী লীগ, এই ট্যাগটা আপনারা দেখবেন যে একদম ছেয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটি এভাবেই প্রকাশ করছেন। কিন্তু এই যে একটা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে বা তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এটা গণতন্ত্রের জন্য কতখানি সুখকর, এর ফলে বিএনপি কতটা লাভবান হবে। জামায়াতে ইসলামের নাটকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাদের যে নেতা ডাক্তার শফিক, তিনি বলেছেন যে এটি নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ছিল। মানে মশকরার একটা সীমা থাকা উচিত। এই যে গত বছর মে মাসে যে নাটকটা স্টেজ করা হলো এনসিপি, জামাত, শিবির মিলে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এসবই তো একটা পাতানো খেলার অংশ ছিল, এবং তার সাথে বিএনপিও জড়িত ছিল। সুতরাং এখন জামাত যতই বলুক এটি নিয়ে আলোচনার দরকার ছিল, এটি আসলে লোক দেখানো। বিএনপি যেটা করেছে, বিএনপি এটা নিয়ে এক এক সময় এক এক কথা বলেছে। তারা নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগ ভোটটাকে তাদের পক্ষে নিয়েছে, এই প্রতারণাটুকু করে। তারেক রহমান স্বয়ং নিজে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আবার এই যে নির্বাচন, এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার খান এমনভাবে গুটি সাজিয়েছিলেন যে জামাত নিশ্চিত ক্ষমতা যেত। তো সেই জায়গা থেকে বিএনপিকে এই 227 আসনে জয়লাভ করার মতো পরিস্থিতি তৈরি করা, এর পেছনে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। আওয়ামী লীগ এবং বিশেষ করে হিন্দু ভোটাররা, তারা ধানের শীষে ভোট দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এবং সেই সময়ের প্রচারণায় কিন্তু বিএনপির অনেক নেতাই, তাদের দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। এমনকি এই যে আইনমন্ত্রী, তিনিও নির্বাচনী জনসভায় বলেছেন যে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে যে রিট হয়েছিল অ্যাটর্নি জেনারেল থাকাকালীন, তিনি সেই রিটের বিরোধিতা করেছিলেন। তো এই সবই আসলে পাতানো খেলা আওয়ামী ভোটটা নেওয়ার জন্য। এখন কথা হলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি এটি জানতেন না? অবশ্যই জানতেন। এবং কোন দিকে যাচ্ছে এটা সাধারণ নেতাকর্মীরা, আমরা হয়তো নানান সময়ে বিভ্রান্ত হই। আমরা হয়তো মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আমরা একটা চেঞ্জ দেখব, হয়তো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাটা তারা তুলে নেবে। আমাদের অনেকেই মনে করেছিলাম যে গত প্রায় 17 বছর লন্ডন, একটা উন্নত দেশে নির্বাসিত থাকার ফলে তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসবে। তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন এসেছে, এটা সত্যি, কিন্তু এই পরিবর্তনটা বাহ্যিক। তিনি একটি সাদা রঙের জামা পরেন, তিনি একজন, আমরা নারী প্রধানমন্ত্রী দেখে অভ্যস্ত ছিলাম, সেখানে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখছি। তিনি কথা বলেন না, তিনি সংসদে চুপ করে বসে থাকেন।
তিনি কেন কথা বলেন না এটা নিয়েও সমালোচকরা, নিন্দুকেরা অনেকে কথা বলে। তারা বলেন যে সম্ভবত একটা সংসদ নেতার যে নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, যে মেধা থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে দূরদর্শিতা থাকা দরকার, সেগুলো তারেক রহমানের আছে কি না। তিনি তো এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন, তো নিঃসন্দেহে তিনি অনভিজ্ঞ। তো এই এই তারেক রহমানের সীমাবদ্ধতাগুলো নিয়ে কিন্তু নিন্দুকেরা নানান আলোচনা করছে। এবং যে তারেক রহমান, যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যে বিএনপির জন্ম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পৃষ্ঠপোষকতায়, সেই বিএনপি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এবারে নির্বাচনে ক্ষমতায় আসছে। এইটা কিন্তু একটা জটিল সমীকরণ। ভারতও জানে যে বিএনপি কি করতে পারে, পাকিস্তানও জানে বিএনপি আসলে কার। সুতরাং এই যে রাজনীতির একটা খেলা, এই খেলায় মানে আমরা হুট করে কোনো কমেন্ট করতে পারি না। এবং এই জটিল মুহূর্তে যে বিষয়টা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিকে তারা মানে তাদের পলিটিক্যাল আইডেন্টিটি যেমন বোল্ডলি এক্সপ্রেস করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কথাবার্তায়। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞার ফলে মনে হয় যে আরো বেশি এক সক্রিয় হয়ে উঠলো, আরো বেশি জোরালো একটা ভূমিকা নিল। আমার কাছে মনে হচ্ছে যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অনেক উপকার করা হলো। এখন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে সেটা নিয়ে আমি আজকে পরের একটা পর্বে কথা বলবো, সাক্ষাৎকার নেবো একজনের, সেখানে আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি যে এই যে বিএনপি যে রাজনীতিতে একটা খারাপ নজির স্থাপন করলো, এবং এই যে একটা সন্ত্রাস দমন অধ্যাদেশ এর মধ্য দিয়ে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার যে একটা নজির স্থাপিত হলো, এটা যে ভবিষ্যতে আর কারো উপরে আরোপিত হবে না সেটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না। যে দলটির সমর্থকের সংখ্যা 50%-এর বেশি বা 5 কোটি ভোটার অন্তত আওয়ামী লীগের সমর্থন করে, সেই সেই সংগঠনটিকে আপনি কাজ করতে দেবেন না এবং তার কোনো সাইড ইফেক্টস হবে না, তার কোনো খারাপ ইফেক্টস হবে না, সেটা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা না ভাবার কোনো কারণ নেই। বিএনপি যদি মনে করে যে তারা আজীবনের জন্য ক্ষমতা পেয়েছে, তাদের আর কখনো ক্ষমতা থেকে যেতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ বাইরে থাকবে, আগামীতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আছে, সেই নির্বাচনে তারা আনচ্যালেঞ্জড নির্বাচিত হয়ে আসবে, এবং তারা তখনও আবার দেখবেন যে দুর্জনের ছলের অভাব অভাব হয় না, তারা তখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আবারও চেষ্টা করবে। তো এই সব বিএনপির ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশন গুলো অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে সবই মানে কোনোটাই আসলে তেমন শক্তিশালী জোরালো যুক্তি না। আর আমার একটা দুঃখ হয় যে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ক্ষমতার থেকে তার প্রস্থানটা কিন্তু কখনোই স্মুথ হয়নি। 1981 সালের মে মাস মন্ত্রী পরিষদের একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বলছেন যে আমাদের একটা নিয়ম করা উচিত যে একজন পরপর 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। তখন সেই মন্ত্রী পরিষদে যেসব ইয়াং মন্ত্রীরা ছিলেন, আবুল হাসনাত এবং অন্যান্যরা, তারা তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স খুব কম, তিনি আরো 30-40 বছর নিঃসন্দেহে রাজনীতি করবেন, সুতরাং কেন আমরা এরকম একটা 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না এরকম একটা নিয়ম কেন আমরা চালু করব। দেখেন, তার 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান নিহত হলেন, এবং জিয়াউর রহমান যে মুহূর্তে নিহত হয়েছিলেন আপনাদের যদি মনে থাকে, সে সময় কিন্তু তার জনপ্রিয়তা, তার যে 3-4 বছরের শাসন, সেই সময় তার জনপ্রিয়তা ভালোই ছিল। হ্যাঁ, তিনি ততদিনে ধরেন কয়েক হাজার সৈনিককে হত্যা করেছে, বিমান বাহিনীর আর্মির সৈন্যদের হত্যা করেছে, তার হাতগুলো রক্তে লাল, স্টিম রোলার চালিয়েছে, আওয়ামী লীগারদের উপরে জেলখানা ভর্তি করেছে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের দিয়ে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তিনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু হলে সাধারণত তাকে ফাঁসিতে ঝুলানো যায় না। তো কোনো কিছু তোয়াক্কা না করে নিজের ক্ষমতা যখন সংহত করেছেন, ঠিক 2 সপ্তাহের মধ্যে তিনি খুন হলেন। 91 সালের পরে যখন 96 সালে ক্ষমতা হস্তান্তর হবে, তখনও একটা
আর্মি কুর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আবার 2006 সালের কথা তো আপনারা জানেন যে তারেক রহমান হাওয়া ভবন করে এমন এমন অপরাধের সাথে তিনি জড়িয়েছেন, জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন, বাংলাদেশে জঙ্গিবাদের অন্যতম গডফাদার হয়েছেন। তো এবং তিনি ক্ষমতা না ছাড়ার জন্য কেয়ারটেকার পুরা সিস্টেমটাকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি 111 এলো। এবং 111-এর পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব রাজনৈতিক নেতা, তার মধ্যে তারেক রহমান নিজে একজন, এবং তিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, জেলে ছিলেন 1 বছরের বেশি। সো বিএনপি প্রতিবারই মনে করে যে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী হবে, তারা ক্ষমতা থেকে যাবে না। সো আগামীতেও তারেক রহমান যেভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যে তারেক রহমানকে আসলে কারা পরামর্শ দিচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে বলতে পারি যে হানিমুন পিরিয়ড শেষ হয়নি। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সাধারণত ধরা হয় যে 100 দিন তার হানিমুন পিরিয়ড, কিন্তু তার 60 ডেজও হয়নি। যে এর মধ্যেই যেভাবে তিনি তালগোল পাকিয়ে ফেলছেন, এবং পাশাপাশি মানুষ মানুষ এখন কি চাইছে? মানুষ কি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চাইছে? না, মানুষ একটু তেল চাইছে, মানুষ একটু গ্যাস চাইছে, মানুষ একটু খাবার চাইছে। আর কৃষক আলু নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না, পেঁয়াজ নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না। জুন পর্যন্ত 6 লাখ টন সারের দরকার, সরকারের কাছে আছে 2 লাখ টন সার। রিজার্ভের উপরে প্রেসার পড়তেছে, তেলের জন্য, বিদ্যুতের জন্য ভারতের কাছে হাত পা ধরতে হচ্ছে। তো প্রায়োরিটি সেটিংসে বিএনপি ভুল করছে। বিএনপি সরকার, তো তারা তো সরকার, তো তারা তো বাংলাদেশ চালানোর দায়িত্ব পেয়েছে। সেই দায়িত্ব, সেই কাজগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। তারা এসব সস্তা, অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো কাজগুলো করছে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষেধাজ্ঞা করে বিএনপি যে কি ভুলটা করলো, এর মাসুল বিএনপিকেই দিতে হবে, তারেক রহমানকেই দিতে হবে। আর এর জন্য গণতন্ত্র যে ক্ষতিগ্রস্ত হলো, সেটার সাফার করবে সমগ্র বাংলাদেশ। তবে এই দিন নয়, আরো দিনই আছে, এবং আওয়ামী লীগের যে কর্মী বাহিনী আছে তৃণমূলের, এই বাহিনীকে আসলে দাবায় রাখা যাবে না। এবং গত পরশুদিন থেকে যা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে আওয়ামী লীগকে আসলেই দাবায় রাখা যায় না, যাবে না। আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সফরে ডক্টর খলিল কি প্রত্যাশা করছেন এবং তার জন্য ভারত কি বার্তা নিয়ে অপেক্ষা করছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, যে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করেছে, শোনা যায় সেই নির্বাচনী বিজয়ের পেছনে ভারতের একটি ভূমিকা রয়েছে। গত প্রায় 1 বছর ধরে পর্দার অন্তরালে ইংল্যান্ডে ভারতের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে, এবং ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যিনি একসময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন 2020 থেকে 22 সাল পর্যন্ত, এবং তারপরে তিনি ইংল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং গত মাসেই তাকে আবার চীনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই বিক্রম কে দোরাইস্বামী মূলত তারেক রহমানের সাথে ভারত সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করেন, এবং তাদের মধ্যে একটা 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। আপনারা জানেন যে ভারত কিন্তু সবসময় চেয়েছিল একটি ইনক্লুসিভ ইলেকশন যেন বাংলাদেশে হয়, কিন্তু ভারতের সেই চাওয়াটা পূরণ হয়নি। মূলত অন্যান্য পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়নি, এবং ভারত ও আমেরিকার মধ্যে সেই সময় সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে
আমেরিকা এবং ভারতের সম্পর্কটা যখন ঠিক হয় তখন তারা মেনে নেয় যে ঠিক আছে, ইলেকশনটা ইনক্লুসিভ না হলেও ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই শর্ত অনুযায়ী আওয়ামী লীগেরও রাজনীতিতে যে নিষেধাজ্ঞাটা রয়েছে আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হবার কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে ডক্টর ইউনূস সরকার যে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হচ্ছেই না, বরং সন্ত্রাস দমন আইনের একটা নতুন ধারা যোগ করে এমন একটা সিস্টেম করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য একদম কারাদণ্ডের ব্যবস্থা করা হবে, এরকম একটা বিল সংসদে আসছে। সুতরাং এইটা যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তার বরখেলাপ। এর বাইরেও ভারতের কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিশেষ ইন্টারেস্ট আছে। বাংলাদেশের আর ভারতের সম্পর্ক কেবলমাত্র যে প্রতিবেশী রাষ্ট্র তা না, বাংলাদেশ ভারতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। সুতরাং বাংলাদেশে যদি একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, এখানে যদি জঙ্গিবাদ মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটা ভারতের জন্য মঙ্গল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হবে, আইন করে নিষিদ্ধ করা হবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক চাষাবাদ হবে, জঙ্গিবাদের বাম্পার ফলন হবে এবং সেই বাম্পার ফলন ভারতের জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ হবে। ইতিমধ্যেই পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে এর আগে তারা ভারতকে আক্রমণ করেছিল সে পাহেলগাঁও গ্রামের দিকে, এবার তারা পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবে। আপনারা আরো জানেন যে রিসেন্টলি 8 জন জঙ্গি লস্করে তৈয়বার, এই জঙ্গিরা ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি এবং তারা প্রথমে নেপাল গিয়েছেন এবং নেপাল থেকে পরে ভারতে প্রবেশ করেছেন। তো এটা তো অবশ্যই ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথা। তো এই অবস্থায় ডক্টর খলিল আগামীকাল ভারতে যাবেন। এর আগে ভারতের যিনি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে কিন্তু ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছিল এবং ভারতের বিভিন্ন অসন্তোষ কিন্তু তাকে আগে জানানো হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে বর্তমানে ডক্টর খলিল যে যাচ্ছেন, তিনি আগামীকাল দুপুরের পরে রওনা দেবেন, বিকেলে দিল্লি পৌঁছানোর কথা এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। 8 তারিখে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট অসন্তোষ জানানো হবে যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেন এরকম করা হচ্ছে, যে 10 দফা চুক্তিতে সম্মত হয়ে তারেক রহমান ক্ষমতা আসছে, সেই 10 দফা চুক্তির কেন খেলাপ করা হচ্ছে। এবং ভারত একটি ব্যাপারে বলেছিল যে তুরস্কের সাথে যে মাখামাখি ডক্টর ইউনূসের ছিল সেটা যেন না থাকে, কিন্তু তারেক রহমান সেই তুরস্কের সাথে একই পথে হাঁটছে। দহরম মহরম রয়েছে। বাংলাদেশের ডিজিএফআই এর যিনি মহাপরিচালক, তিনি কদিন আগে ভারত সফর করেছিলেন, তিনি তারপরে এসে আবার পাকিস্তানে গিয়েছেন। আবার নির্বাচনের পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা প্রতিনিধি দল অত্যন্ত গোপন সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। অর্থাৎ 10 দফা চুক্তির মধ্য দিয়ে যে বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে ভারতকে স্পষ্ট কাঁচকলা দেখাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়েও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল আশা করেন যে ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু
এই পদে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে ভারত তার সমর্থন ইতিমধ্যে সাইপ্রাসকে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত এই অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। এটাও ডক্টর খলিলের জন্য একটি দুঃসংবাদ বলা চলে। এদিকে ডক্টর খলিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দেশে যান এবং সেখানে তিনি যখন মিটিং করেন তিনি নিজের থেকে অনেক কথা বলেন, যেটি যাবার আগে তিনি বাংলাদেশের সরকারের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ না করেই চলে যান এবং তিনি নিজের থেকে বলেন। এর ফলে দেখা গেছে ডক্টর ইউনূস এবং বর্তমানে তারেক রহমান তাদের অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করতে হয়েছে। এটির জন্য কিন্তু নতুন নতুন সমস্যা হচ্ছে। এখন আবার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও একটি আলোচনা হবে, কিন্তু যেহেতু 10 দফার থেকে ইতিমধ্যেই বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপির সূত্রে জানা গেছে যে তারা ভারতের সাথে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভারতের সাথে একই লেভেলে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী না। ভারতের সাথে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখবে, কিন্তু এই 10 দফার বরখেলাপ বা এই যে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে এই অবস্থায় ভারত বিষয়টা কিভাবে নেয় সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং কয়েকটি কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত হয়তো এই মুহূর্তে তাদের একটা সফট অসন্তোষ জানাবে, এই মুহূর্তে হয়তো ক্ষুব্ধ কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু বিএনপির সাথে গোপন সমঝোতা করে ভারত যেভাবে বিএনপিকে বিজয়ী করে আসতে সহায়তা করেছে এবং বিএনপির এই বিজয়ের পেছনে হিন্দু ভোটার, আওয়ামী লীগ ভোটারদের একটা ব্যাপক ভূমিকা আছে। এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি সরকার আগামীতে কতটা স্বস্তিতে থাকতে পারে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পথে যায়, এই সব কিছু নিয়েই কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। দেখি এখন ডক্টর খলিল ফিরে আসুক আর তারেক রহমান ভারতের সাথে চুক্তির খেলাপ করে কত দূর যেতে পারেন সেটাও দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাঝখানে বলা যায় একটা বিরতি নিয়েছিলাম, এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন আমি সুস্থ আছি কিনা। আসলে আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে